অ্যামমিটার এবং ভোল্টমিটারের যে থিওরিটিক্যাল ডিসকাশন ছিল সেগুলো তোমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন অ্যামমিটার ভোল্টমিটার থেকে এখনো কোনো অঙ্ক আমি করাইনি, তাই জন্য আজকের ভিডিওতে শুধুমাত্র অ্যামমিটার ভোল্টমিটার থেকে যত রকমের অঙ্ক পসিবল, সেটা যেই মেন পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে, সেটা নিট পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে, সেটা বোর্ড পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে, যতগুলো অঙ্ক ইম্পর্টেন্ট, যতগুলো টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় সেগুলো আমি করাচ্ছি। তো দেখো আজকে সব থেকে প্রথম অঙ্ক রয়েছে। দেখো এই অঙ্কটা বলে দিই, এই অঙ্কটা কিন্তু যেই মেন 2019-এ এসেছিল। তো যেই মেন শুনে অনেকের মনে মনে হতে পারে যে অঙ্কটা কঠিন হতে পারে। এবারে অঙ্কটা কঠিন না সহজ সেটা তোমরা বলবে, আমার তো বলার কিছু নেই। তো অঙ্কটা কি বলেছে, এ গ্যালভানোমিটার হ্যাভিং এ রেজিস্ট্যান্স অফ 20 ওহম এন্ড 30 ডিভিশন অন বোথ সাইড। মানে এখানে আমাকে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স জি বলে দিয়েছে। আমাকে বলেছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স জি ইজ ইকুয়াল টু 20 ওহম। ঠিক আছে, বলেছে 30 ডিভিশন অন বোথ সাইড, মানে নাম্বার অফ ডিভিশন, অবশ্যই নাম্বার অফ ডিভিশন ইজ ইকুয়াল টু 30। এখন বলছে হ্যাজ এ ফিগার অফ মেরিট অফ 0.005 অ্যাম্পিয়ার পার ডিভিশন। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফিগার অফ মেরিট মানে কি? ফিগার অফ মেরিটের নাম তো আগে কোনোদিনও শুনিনি। তো আমার কাছেও ফিগার অফ মেরিট টার্মটা নতুন লাগছে। তো আমি শুধু এটুকু বুঝতে পারছি 0.005 অ্যাম্পিয়ার পার ডিভিশন। তো এরকম যখনই নতুন টার্ম দেখবে ফিগার অফ মেরিট, মানে ঘাবড়াবার কোনো দরকার নেই। একক দেখো, একক বলেছে অ্যাম্পিয়ার পার ডিভিশন। অ্যাম্পিয়ার পার ডিভিশন কথা থেকে তোমাদের কি মাথায় আসতে পারে? যে এক দাগ গেলে, মানে এক দাগ যদি, মানে 0.005 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায় তাহলে এক দাগ বিক্ষেপণ হয়। সিম্পল ব্যাপার। মানে ওই কাঁটার, মানে যে গ্যালভানোমিটারের যে কাঁটাটা রয়েছে সেইখানে এক দাগ রিপ্রেজেন্ট করছে 0.005 অ্যাম্পিয়ার কারেন্টকে। অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি 0.005 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে ওই কাঁটাতে এক দাগ বিক্ষেপণ হবে। এখন ঘটনা হচ্ছে, যাই হোক ফিগার অফ মেরিট আমাকে বলে দিয়েছে 0.005 অ্যাম্পিয়ার পার ডিভিশন। ঘটনা হচ্ছে 30 দাগ আছে, আর এক দাগ যদি বিক্ষেপণ পেতে হয় তার মানে আমাকে 0.005 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে হবে। এখন সর্বোচ্চ কতটা বিক্ষেপণ দেখানো সম্ভব? সর্বোচ্চ বিক্ষেপণ দেখানো সম্ভব 30 দাগ পর্যন্ত। তার মানে ম্যাক্সিমাম কতটা কারেন্ট যেতে পারে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে? তাহলে আইজি ইজ ইকুয়াল টু হবে 0.005 ইন্টু 30, 30 5 হয় 150, তার মানে 0.15 অ্যাম্পিয়ার। এখন ঘটনা হচ্ছে কি, মানে এতদূর পর্যন্ত পড়ে আমি এটুকু ডেটা পেয়েছি। দ্য রেজিস্ট্যান্স that should be connected in series such that it can be used as a voltmeter to read up to 15 ভোল্ট। অর্থাৎ এই গ্যালভানোমিটারকে আমাকে ভোল্টমিটারে কনভার্ট করতে হবে, যে ভোল্টমিটারটা 15 ভোল্ট পর্যন্ত ভোল্টেজকে মেজার করতে পারবে। বোঝা গেছে? মানে আমাকে এখানে এই গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে কনভার্ট করতে হবে, যে ভোল্টমিটারটা 15 ভোল্ট পর্যন্ত ভোল্টেজকে রিড করতে পারবে। তার মানে ভোল্টেজ, মানে যে ভোল্টমিটারে কনভার্ট করব সেটা কত ভোল্টেজ রিড করতে পারে? 15 ভোল্ট ভোল্টেজ রিড করতে পারে। এখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি এত কারেন্ট যায় তাহলে সর্বোচ্চ কত পোটেনশিয়াল ড্রপ হবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে? অর্থাৎ ভিজি। ঠিক আছে, অর্থাৎ ভিজি ইজ ইকুয়াল টু কত হবে? ভিজি ইজ ইকুয়াল টু হবে আইজি ইন্টু জি। এখন আইজি মানে হচ্ছে 0.15 আর জি মানে হচ্ছে 20। তাহলে 15 কুড়িতে 300 হয়, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 15 কুড়িতে 300, মানে এটা হচ্ছে তোমার 3 ভোল্ট। এখন ঘটনা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ 3 ভোল্ট হয়। এরপর এই গ্যালভানোমিটারকে আমাকে কনভার্ট করতে হবে ভোল্টমিটারে, যেটা মেজার করতে পারবে 15 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ। তার মানে এর পাল্লাটাকে কত গুণ বৃদ্ধি করতে হবে? পাল্লা বৃদ্ধি করতে হবে। ভি বাই ভিজি ইজ ইকুয়াল টু হচ্ছে 15/3, মানে দাঁড়াচ্ছে 5। এবারে স্বাভাবিক ভোল্টমিটারে যদি কনভার্ট করতে হয় তাহলে আমাকে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে হয়, আর সেই রেজিস্ট্যান্সের ফর্মুলা তোমাদেরকে মনে ট্রিক দিয়ে মনে রাখা করিয়েছিলাম।
যে যদি অ্যামমিটারে কনভার্ট করতে হয় তাহলে দরকার হয় শান্ট, শান্টের মান কম হয়, আর সেই ক্ষেত্রে কম হতে গেলে ভাগ করতে হবে। আর যদি গ্যালভানোমিটারে কনভার্ট করতে হয় তাহলে আমার দরকার রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের মান বেশি হয়, তাই জন্য গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সকে দিয়ে একটা সামথিং কোয়ান্টিটি গুণ করতে হবে, সেই কোয়ান্টিটিটা হচ্ছে n-1। যাই হোক, তাহলে এখন যে রেজিস্ট্যান্স আমার লাগবে সেই রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু হবে G ইন্টু n-1। যেহেতু রেজিস্ট্যান্সের মান বেশি তাই জন্য G এর সঙ্গে n-1 কে গুণ করতে হচ্ছে। যারা যারা দেখেছো ভিডিওটা বুঝতে পারছো, আর যারা যারা দেখোনি আমি বলবো এবার দেখে নাও, প্লেলিস্টে আছে, ঠিক আছে। তো G ইন্টু n-1, G মানে হচ্ছে 20, n মানে হচ্ছে 5, 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, তাহলে 20 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 80 ওহম হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? তো এবারে তোমরাই বলো অঙ্কটা ইজি না হার্ড। যেই মেন এসেছিল বলে হার্ড হবে না ইজি হবে, আমার তো বলার মতো কিছু নেই, তোমরা উত্তর দেবে। দেখো নেক্সট আছে, দ্য রেজিস্ট্যান্স অফ এ গ্যালভানোমিটার ইজ 50 ওহম and maximum current which can be passed through it is 0.002 অ্যাম্পিয়ার। আমাকে গ্যালভানোমিটারের রোধটা বলে দিয়েছে 50 ওহম, তাহলে G is equal to 50 ওহম। আর ম্যাক্সিমাম যে কারেন্ট যেটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে পাস করবে সেটা হচ্ছে 0.002 অ্যাম্পিয়ার। তাহলে এই ডেটা থেকে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ম্যাক্সিমাম কতটা ভোল্টেজ ড্রপ হবে VG, সেটা আমি পেয়ে যাব IG ইন্টু G। এবার আমি জানি না এটা লাগবে কি লাগবে না, কিন্তু এই ডেটা আমি পেতে পারি, ঠিক আছে। বলছে হোয়াট রেজিস্ট্যান্স মাস্ট বি কানেক্ট to it in order to convert it into a ammeter of range 0 to 0.5 অ্যাম্পিয়ার। মানে এই গ্যালভানোমিটারকে আমাকে কনভার্ট করতে হবে কিসে না, একটা অ্যামমিটারে। যে অ্যামমিটারটা সর্বোচ্চ যে কারেন্ট মেজার করতে পারবে সেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তার মানে ঘটনা হচ্ছে আমি একটা অ্যামমিটারে কনভার্ট করতে চাইছি যেটা ম্যাক্সিমাম কত কারেন্টকে মেজার করতে পারবে, 0.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ অ্যামমিটারের পাল্লাকে কত গুণ বাড়াতে হবে, n ইজ ইকুয়াল টু হয় I বাই IG। I এর মান হচ্ছে কত 0.5 আর IG এর মান হচ্ছে 0.002। এখন আমি যদি ভাগ দিই কত হচ্ছে 5000 বাই 20, এটা হচ্ছে তোমার 2/500, মানে কত হচ্ছে 250। আমি কি ঠিক করলাম? হ্যাঁ ঠিকই করেছি, ভুল তো কিছু করিনি। তো আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে কত অ্যামাউন্টের রেজিস্ট্যান্স লাগবে অ্যামমিটারে পরিণত করার জন্য। স্বাভাবিক শান্ট লাগবে, তো শান্ট এর মান কত হয়, শান্টের মান হয় G বাই n-1। G এর মান কত, G এর মান হচ্ছে 50, আর n-1 কত 250 মাইনাস 1। তো 250/249 আর 50/250 ব্যাপারটা একই, তেমন কিছু ডেটাতে পার্থক্য আসবে না, তাই জন্য 50/250 করলাম। এবারে যদি অপশানে আমার মিলে যায় তাহলে ভালো, আর যদি না মিলে তাহলে নিয়ারেস্ট যে ডেটাটা থাকবে সেটা আমি নেব, কারণ 50কে 249 দিয়ে ভাগ করাটা একটু কষ্ট হবে। যেহেতু কষ্ট হবে তাই জন্য ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 250 দিয়ে ভাগ করব। তো আমার এটা অ্যান্সার আসবে 1/5 ওহম, আর 1/5 মানে হচ্ছে 0.2 ওহম। দেখো নেক্সট অঙ্কটা দেওয়া আছে, বলছে an ammeter A and voltmeter V and a resistance R are connected as shown in figure, মানে ফিগারে দেওয়া আছে। if the voltmeter reading is 1.6 ভোল্ট, মানে ভোল্টমিটার রিড করছে কত, ভোল্টমিটার রিড করছে V is equal to 1.6 ভোল্ট। আর বলছে and the ammeter reading is 0.4 অ্যাম্পিয়ার, অ্যামমিটার রিড করছে কত 0.4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। দেন R is, মানে R এর মান কত হবে, চারটে অপশন দিয়েছে, ইকুয়াল টু 4, গ্রেটার দেন 4, লেস দেন 4, বিটুইন 3 and 4। R এর মানটা কত হবে? দেখো অঙ্কটা কিন্তু একটুখানি অন্য টাইপের অঙ্ক। এই অঙ্কগুলো যদি আগে থেকে প্র্যাকটিস না থাকে পরীক্ষার হলে করতে পারা কিন্তু পসিবল নয়। অনেকের বলবে যে অ্যামমিটারে কত পার্ট আছে, অ্যামমিটারে রিডিং কত 0.4 অ্যাম্পিয়ার।
দেখো এখানে একটু মানে ছবিটা যাতে তুমি ঘাবড়ে যাও তাই জন্য ছবিটাকে এরকম করে এঁকেছে। অঙ্কটা মানে এই ছবিটা সহজেও করা যেত, অ্যামিটার আঁকতো না, অ্যামিটারের জায়গায় একটা অ্যারো সাইন দিয়ে কারেন্টকে রিপ্রেজেন্ট করতো, দিয়ে আই এর মানটা 0.4 অ্যাম্পিয়ার বলে দিত। এখানে ভোল্টমিটার লিখতো না, জাস্ট ভোল্টেজ ডিফারেন্সটা দেখিয়ে দিত 1.6 ভোল্ট দেখিয়ে দিতে পারতো, কিন্তু অ্যামিটার ভোল্টমিটার যোগ করেছে কেন? তোমাকে একটু বিভ্রান্ত করার জন্য। তো এটা থেকে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এখন ঘটনা হচ্ছে, যদি ভোল্টমিটার আইডিয়াল হয় তাহলে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত হবে? ইনফিনিটি হবে। কিন্তু এইখানে ভোল্টমিটার যদি আইডিয়াল হয়, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, আর কারেন্ট যদি না যায় তাহলে সব কারেন্ট এর মধ্য দিয়ে পাস করবে। আর এইখানে যেহেতু 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এইখানেও 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু ভোল্টেজ V ইজ ইকুয়াল টু 1.6 ভোল্ট আমার জানা, আর যেহেতু কারেন্ট I ইজ ইকুয়াল টু 0.4 অ্যাম্পিয়ার আমার জানা, তাহলে রোধ R ইজ ইকুয়াল টু V বাই I হওয়া উচিত। V ইজ ইকুয়াল টু 1.6 ভোল্ট হওয়া উচিত, আর I ইজ ইকুয়াল টু 0.4 অ্যাম্পিয়ার হওয়া উচিত। তাহলে এইখান থেকে কাটাকাটি করে R এর মান 4 ওহম হওয়া উচিত। কখন? না যখন কেসটা আইডিয়াল ভোল্টমিটার হবে, যখন আইডিয়াল ভোল্টমিটার হবে। কিন্তু এখানে কি ভোল্টমিটার আইডিয়াল কোথাও বলে দেওয়া আছে? অবশ্যই অ্যান্সারটা হচ্ছে না, কোথাও বলে দেওয়া নেই আইডিয়াল। আইডিয়াল যদি ভোল্টমিটার না হয়, মানে ভোল্টমিটার যদি আইডিয়াল না হয়, তাহলে ভোল্টমিটার রোধ নিশ্চয়ই অসীম হবে না। তার মানে এইখানে তো কিছু অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করবে, কিছু অ্যামাউন্ট অফ কারেন্ট তো ফ্লো করবে, আর এইখানেও কিছু অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। এখন ঘটনা হচ্ছে, এইখানে কত কারেন্ট যাচ্ছিল? 0.4 অ্যাম্পিয়ার। এইখানে যদি I পরিমাণ কারেন্ট যায়, তাহলে এইখানে কারেন্ট যাচ্ছে 0.4 মাইনাস I। এইদিকে যদি এইদিকে যদি 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, আর আমি ধরে নিচ্ছি যে ভোল্টমিটারের মধ্য দিয়ে I অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে 0.4 মাইনাস I অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এখন ঘটনা হচ্ছে, যদি ভোল্টমিটারের রোধ যদি V হয়, যদি ভোল্টমিটারের রোধ আর V যদি হয়, তাহলে যেহেতু প্যারালাল কম্বিনেশনে কি হয়? যেহেতু ভোল্টমিটার আর রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে প্যারালাল কম্বিনেশনে কি হয়? প্যারালাল কম্বিনেশনে V ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। এখন এইখানে কারেন্ট যাচ্ছে I, ধরে নিচ্ছি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে RV, এইখানে কারেন্ট যাচ্ছে 0.4 মাইনাস I। দাঁড়াও, -0.4 মাইনাস I, আর এইখানে রেজিস্ট্যান্স হচ্ছে R, আর I ইন্টু RV, অর্থাৎ এইখানে ভোল্টেজটা কত আছে? ভোল্টেজটা বলে দিয়েছে যে 1.6 ভোল্ট আছে, 1.6 ভোল্ট। তাহলে R ইজ ইকুয়াল টু আসবে 1.6 ডিভাইডেড বাই 0.4 মাইনাস I। যেহেতু নিচের টার্মটা 0.4 অপেক্ষা কম, তাই জন্য রেজিস্ট্যান্সের মান 4 অপেক্ষা অবশ্যই বেশি হবে। তাহলে রেজিস্ট্যান্সের মান অবশ্যই 4 অপেক্ষা বেশি হবে। তাহলে কোন অপশনটা আমার অ্যান্সার হচ্ছে? আমার অ্যান্সার হবে অপশন নাম্বার বি। আমার অ্যান্সার হবে অপশন নাম্বার বি। বাস, অ্যান্সার বোঝা গেছে। যদি রেজিস্ট্যান্স আইডিয়াল হতো, সরি যদি ভোল্টমিটার আইডিয়াল হতো, তাহলে ভোল্টমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট না যাওয়ার জন্য যে কারেন্ট এইখানে পাস করতো সেম কারেন্ট এইখানে পাস করতো, তাহলে তাহলে রেজিস্ট্যান্সের মান 4 ওহম হতো। কিন্তু যেহেতু ভোল্টমিটার আইডিয়াল নয়, তাহলে রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটারটা ইনফিনিটি নয়, তাহলে কিছু অ্যামাউন্ট অফ কারেন্ট এইদিকে ফ্লো করবে, বাকি কারেন্ট এর মধ্য দিয়ে ফ্লো করবে। আর যেহেতু প্যারালাল কম্বিনেশনে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, আর এই কনস্ট্যান্ট ভোল্টেজের মান হচ্ছে 1.6 ভোল্ট, তাহলে 1.6 ইজ ইকুয়াল টু I ইন্টু RV ইজ ইকুয়াল টু 0.4 মাইনাস I ইন্টু R। এখান থেকে আর এর মানটা দেখাতে পারলাম, R ইজ গ্রেটার দেন 4 হবে। বোঝা গেছে? অঙ্কটা জটিল ছিল না, নর্মাল সিরিজ প্যারালাল কম্বিনেশনের কনসেপ্ট ছিল, তো তাও অঙ্কটা দিলাম।
এই অঙ্কটা আবার বলছি, যদি পরীক্ষার হলে তুমি যদি অঙ্কটা একবারও প্র্যাকটিস না করে থাকো তাহলে পরীক্ষার হলে করতে পারা কোনোভাবে পসিবল নয়, ঠিক আছে। আর এইখান থেকে আরেকটা কনসেপ্টও ক্লিয়ার হচ্ছে যে কেন আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা ইনফিনিটি হতে হয়, ঠিক আছে, নোট করে নাও। এই অঙ্কতে আমাকে বের করতে হবে যে এই ভোল্টমিটারটা কানেক্ট করার ফলে ভোল্টমিটারের রিডিং এ কি পরিমাণ এরর এসেছে। এবারে তোমরা বলবে স্যার এরর কেন আসতে যাবে? ঘটনা হচ্ছে এই যে ভোল্টমিটার, এর রোধ রয়েছে, এর রোধের মান 900 ওহম। যদি ভোল্টমিটার আইডিয়াল হতো তাহলে আইডিয়াল রিডিং আসতো, ঠিক আছে। আইডিয়াল রিডিং মানে কি, তুমি ম্যাথামেটিক্স করে অর্থাৎ ওহমস ল লাগিয়ে যে মান পাচ্ছ এই ভোল্টমিটারটাও সেম রিডিং দেখাতো। কিন্তু যেহেতু ভোল্টমিটার আইডিয়াল নয়, অর্থাৎ ভোল্টমিটারের একটা ফাইনাইট রেজিস্ট্যান্স রয়েছে, এই ভোল্টমিটারের একটা ফাইনাইট রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে স্বাভাবিক এর মধ্যে এরর আসবে। এররটা কেন আসবে তোমরা বুঝতে পারছো। আর বাই দ্য ওয়ে যারা বুঝতে পারছো না, অঙ্কটা করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কেন এরর আসছে। আর এরর আসছে যখন কত পার্সেন্ট এরর আসছে, আর কত পার্সেন্ট এররটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো আইডিয়াল যদি ভোল্টমিটার হতো তাহলে এর রেজিস্ট্যান্স ইনফিনিটি হতো, অর্থাৎ এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যেত না, যে কারেন্ট এইখানে যেত সেম কারেন্ট এইখানে যেত। তার মানে ভোল্টমিটার থাকা না থাকা সেম। যদি আইডিয়াল ভোল্টমিটার হতো তাহলে তুমি এই ভোল্টমিটার যদি নাও আঁকো, তাহলে তুমি ওহমস ল লাগিয়ে যে ভোল্টেজ ড্রপ এইখানে বেরোবে, আইডিয়াল ভোল্টমিটার যদি হয় তাহলে আইডিয়াল ভোল্টমিটার যদি 100 ওহমের অ্যাক্রসে যদি কানেক্ট করে দাও, সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ দেখাবে, ঠিক আছে। তো ধরে নাও এই ভোল্টমিটার নেই, বা আর যদি ইনফিনিটি হয় তাহলে কতটা পার্ট দেখানো উচিত ছিল, এই 100 ওহমের মধ্য দিয়ে কত ভোল্টেজ ড্রপ হওয়া উচিত ছিল। এখন দেখো এই ব্যাটারির কিন্তু কোনো ইএমএফ দেওয়া নেই, ধরে নাও এই ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে ভি। এবারে বলবে স্যার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার জন্য তো আপনার ইএমএফটা আর ভোল্টেজ ড্রপ তো সেম হবে না। এখানে যেহেতু কিছু বলে দেয়নি তাই জন্য তুমি আইডিয়াল ব্যাটারি কনসিডার করতে পারো। ভোল্টেজটা ভি বলার অর্থ হচ্ছে এই ব্যাটারিটা এই সার্কিটে ভি ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তো স্বাভাবিক এখন 100 ওহমের মধ্য দিয়ে কতটা পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। আমরা সিরিজ কম্বিনেশনে একটা সূত্র পড়েছিলাম যে ভি টু ইজ ইকুয়াল টু R2 বাই R1 প্লাস R2। আমি এইখানে যেহেতু ভোল্টেজ ডিফারেন্স বের করতে চাইছি, তাহলে ভি2 ইজ ইকুয়াল টু R2 মানে কত হবে, R2 মানে হচ্ছে 100, R1 প্লাস R2 মানে কত, 100 প্লাস 110 মানে 100 প্লাস 10 মানে 110 ইন্টু টোটাল ভোল্টেজ কত ভি, টোটাল ভোল্টেজ হচ্ছে ভি। তার মানে এটা হচ্ছে তোমার 10V/11। এটা আইডিয়ালি ড্রপ হওয়া উচিত ছিল, কেন, কারণ আবার বলছি আইডিয়াল যদি হয় আর ইজ ইকুয়াল ইনফিনিটি হবে। ইনফিনিটি যদি হয় এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যদি না যায় তাহলে এটা সিরিজ কম্বিনেশনের মতো বিহেভ করবে। আর সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ভি টু ইজ ইকুয়াল টু R2 বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ ভি। R2 ইজ ইকুয়াল টু 100, R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 110 ইন্টু ভি করে এটা অ্যান্সার বেরিয়েছে। এখন ঘটনা হচ্ছে এটা যদি 900 ওহম হয় তাহলে এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত, R2 ড্যাশ ইজ ইকুয়াল টু 900 ইন্টু 100 বাই 900 প্লাস 100 মানে হয়ে গেল 1000। কত আসছে অ্যান্সার, অ্যান্সার আসছে 90 ওহম, এটা আসছে 90 ওহম। তাহলে এখন যে ভোল্টেজ ড্রপ ভি2 ড্যাশ ইজ ইকুয়াল টু আসবে সেটা হবে R2 ড্যাশ মানে 90 বাই R1 প্লাস R2 ড্যাশ 10 প্লাস 90 মানে হবে 100 ইন্টু টোটাল ভোল্টেজ ভি মানে আসবে 9V/10। তাহলে এখন যে এরর আসছে, আসা উচিত ছিল এটা, আসছে এটা, তাহলে এরর কত আসছে, আমাকে পার্সেন্টেজ এরর চেয়েছে, পার্সেন্টেজ এরর মানে হচ্ছে এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু যেটা আসা উচিত ছিল ইন্টু 100 মানে কত আসছে 10V/11 মাইনাস 9V
বাই 10 ডিভাইডেড বাই ট্রু ভ্যালু আসা উচিত ছিল 10v বাই 11 ইন্টু 100। কত আসছে এটা? 100 মাইনাস 99, এটা আসছে 100 মাইনাস 99, মানে v বাই 110 ইন্টু 11 বাই 10v ইন্টু 100। এখান থেকে v এখান থেকে v কেটে গেল, এইখানে দুটো জিরো এইখানে দুটো জিরো কেটে গেল, এখানে 11 এখানে 11 কেটে গেল, তাহলে আমার যে এরর আসবে সেটা আসবে 1%। তাহলে এররের মান আসবে 1%। বুঝতে পেরেছো? এখনো বলছি, ক্লিয়ার হয়ে গেছে তো কেন ভোল্টমিটারের আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কি ইনফিনিটি হতে হয়? এবারে 900 ওহম আছে বলে এরর 1% এলো। তুমি খাতাতে, আমি তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি, যদি 900 ওহম, যদি 9000 ওহম হতো তাহলে এরর কত আসতো তুমি একটু করে দেখবে, অবশ্যই সেই এররের মান 1%-এরও কম আসবে। এবারে 900 ওহম না করে তুমি এক কাজ করে 90 ওহম করে দেখবে, তখন দেখবে এররের মানটা কিন্তু প্রচুর বেশি হয়ে যাবে। ঠিক আছে? তো এবারে বুঝতে পারবে যে মানে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যত বেশি হবে তোমার প্র্যাকটিক্যাল ভ্যালুটা ট্রু ভ্যালুর তত কাছাকাছি আসবে, অর্থাৎ এররের পার্সেন্টেজ তত কম আসবে। বোঝা গেছে? নোট করে নাও। এই অঙ্কে আমাকে বলেছে সার্কিট দেওয়া আছে, এখন এখন ভোল্টমিটারের পার্ট হচ্ছে 30 ভোল্ট। আমাকে বলেছে এই ভোল্টমিটারটা খুলে যদি এখন 300 ওহম রোধের অ্যাক্রসে লাগানো হয় তাহলে ভোল্টমিটারের পার্ট কত হবে। তোমাকে আবার বলছি, অঙ্কটা সার্কিট দেওয়া আছে, ভোল্টমিটারের পার্ট হচ্ছে 30 ভোল্ট। তোমাকে বের করতে হবে এই ভোল্টমিটারটা খুলে যদি 300 ওহম রোধের অ্যাক্রসে লাগানো হয় তাহলে ভোল্টমিটারের পার্ট কত হবে। আবার বলছি, যদি আইডিয়াল ভোল্টমিটার হতো তাহলে, যদি আইডিয়াল ভোল্টমিটার হতো তাহলে 400 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কিন্তু কোনোদিনও 30 ভোল্ট হতো না। কেন বলছি? আবার বলছি যে যদি আইডিয়াল ভোল্টমিটার হয় তাহলে তুমি ওহমস ল লাগিয়ে নর্মালি 400 ওহমের ভোল্টমিটারকে বাদ দাও, ভোল্টমিটারকে বাদ দাও। যদি আইডিয়াল ভোল্টমিটার হয় তাহলে ওহমস ল লাগিয়ে 400 ওহম রোধের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হওয়া উচিত? তখন ভোল্টেজ ড্রপ হওয়া উচিত ছিল 400 বাই 700 ইন্টু 60, 4/7 ইন্টু 60 মানে 4/7 ইন্টু 60 হওয়া উচিত ছিল, অর্থাৎ আমার পার্ট 30 ভোল্টের থেকে বেশি হওয়া উচিত ছিল। কেন? অবশ্যই 300 ওহমের থেকে 400 ওহম বেশি, 400 ওহম বেশি। এখন 400 ওহম বেশি যদি হয়, আমি জানি সিরিজ কম্বিনেশন I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে V প্রপোর্শনাল টু R, তাহলে যার রোধ বেশি সেখানে ভোল্টেজ ড্রপ বেশি হওয়া উচিত ছিল। কিন্তু ঘটনা হচ্ছে ভোল্টেজ ড্রপ এইখানেও 30 ভোল্ট, তাহলে অবশ্যই এখানেও 30 ভোল্টই হবে না, কারণ টোটাল ভোল্টেজ তো 60 ভোল্ট। এ যদি 30 নেয় তাহলে এও তো 30 নেবে, তার মানে এখানে ভোল্টেজ 30 ভোল্ট হচ্ছে মানে কি, এখানে ভোল্টেজ ড্রপ 30 ভোল্ট হচ্ছে মানে এটারও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 300 ওহম, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 300 ওহম, তাই তো এখানে 30 ভোল্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাই না? যদি ভোল্টমিটার আইডিয়াল হতো তাহলে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যেত না, তাহলে এখানে তো 30 ভোল্টই, মানে সরি 400 ওহমই তো পড়তো, তাই না? তুমি যদি এটাকে বাদ দিয়ে দাও, ভোল্টমিটারকে যদি বাদ দিয়ে দাও, যদি এটা যদি বাদ থাকে তাহলে এখানে তো 400 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ অবশ্যই 4/7 ইন্টু 60 আসতো। তাহলে যেহেতু ভোল্টমিটারের রিডিং 30 ভোল্ট আসছে তার মানে ভোল্টমিটার কিন্তু আইডিয়াল নয়। দেখো আমি আবার বলছি, বারবার ধরো আইডিয়াল নন আইডিয়াল এইগুলোতে জোর দিচ্ছি, মানে তোমাকে সেন্সটা তৈরি করাচ্ছি যে কেন এই ঘটনাগুলো ঘটছে, না হলে অঙ্ক তো ভেরি ইজি, অঙ্ক তো সহজেই হবে। ঠিক আছে? তো অঙ্ক করার উপায় কি আছে, আমাকে বলেছে ভোল্টমিটারটা যদি 300 ওহমের অ্যাক্রসে কানেক্ট করা হয় তাহলে ভোল্টমিটারের পার্ট কত হবে। আগে দেখে নিই ভোল্টমিটারের রোধটা কত। ভোল্টমিটারের রোধ যদি RV হয় তাহলে RV ইন্টু 400, RV ইন্টু 400 বাই RV প্লাস 400 ইজ ইকুয়াল টু 300, শূন্যগুলো কেটে যায়, তাহলে 4RV ইজ ইকুয়াল টু 3RV প্লাস 1200, তাহলে RV ইজ ইকুয়াল টু 1200।
তার মানে ভোল্টমিটারের রোধ 1200 ওহম। এখন 1200 ওহমটা যদি 300 ওহমের অ্যাক্রসে লাগানো হয় তাহলে এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটার R1 ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে? R1 ড্যাশ ইজ ইকুয়াল টু হবে 1200 ইন্টু 300 বাই 1200 প্লাস 300 মানে 1500, 0 0 কেটে গেল, 3 5 15 আর 5 5 5 5 2 10, 240 ওহম। এখন এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে আর ওইখানে যে ভোল্টেজ ড্রপ হবে V1 ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে R1 ড্যাশ মানে অবশ্যই 240 বাই 240 প্লাস 400 মানে 740 ইন্টু 60, 4 6 24, 4 1 के 4, 4 6 24, 4 4 16, 15 4 60 মানে 90/4, 90/4, তার মানে 4 2 8, 10, 4 2 8, 2 0, 22.5 ভোল্ট। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু নর্মাল সিরিজ প্যারালালের কনসেপ্ট লাগছে, অঙ্কতে কিন্তু নতুনত্ব নেই কিছু, ঠিক আছে, নোট করে নাও। দেখো নেক্সট অঙ্কটা কিন্তু একটা বাংলা বই থেকে তুলেছি। হ্যাঁ, কি বলেছে, দেখাও যে শূন্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে 80 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার এবং 20 ওহম রোধের মধ্য দিয়ে শ্রেণী সমবায়ে যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহ চলে। দেখো অঙ্কর প্রশ্নটা কিন্তু বড়, তাই জন্য আমি অঙ্কটাকে দুটো স্টেপে ভেঙেছি। প্রথমে কি করেছি, একটা শূন্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটা ব্যাটারি নিয়েছি, সেই ব্যাটারির সঙ্গে একটা 80 ওহম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারকে 20 ওহম বিশিষ্ট রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করেছি এবং দেখাতে বলেছে তখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, বলছে গ্যালভানোমিটারের সঙ্গে 1 ওহম শান্ট যুক্ত করলে। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি করেছে, গ্যালভানোমিটারের সঙ্গে 1 ওহমের শান্ট যুক্ত করা হয়েছে, তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কমে আগের ওই প্রবাহের 1/17 অংশ হয়। মানে আগে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছিল এখন তার মধ্য দিয়ে 1/17 অংশ যাবে। অঙ্কটা করব কিভাবে, তো দেখো এখানে শূন্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট ব্যাটারি তো বলে দিয়েছিল, আমাকে দেখাতে হবে এখন যে কারেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে সেটা আগের মানের 1/17 অংশ হবে, অর্থাৎ আইজি ড্যাশ, অর্থাৎ আইজি ড্যাশ ইজ ইকুয়াল টু 1/17 ইন্টু আইজি হবে। এটা আমাকে প্রুফ করে দেখাতে হবে, ঠিক আছে। এবার আমি আইজিও জানি না, আমি আইজি ড্যাশও জানি না, তাহলে প্রথম ক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছিল আমাকে সেটা বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যেহেতু শূন্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটা ব্যাটারি বলেছে, আমি ব্যাটারির তড়িৎচালক বল জানি না, যেহেতু অভ্যন্তরীণ রোধ শূন্য তাহলে ই ইজ ইকুয়াল টু ভি হবে। আর ধরে নিচ্ছি ব্যাটারির তড়িৎচালক বল এই ক্ষেত্রে ই, ব্যাটারির তড়িৎচালক বল এই ক্ষেত্রে ই। যেহেতু এর রোধ 80 ওহম তাহলে এর মধ্য দিয়ে যা কারেন্ট যাবে এর মধ্য দিয়েও সেম কারেন্ট যাবে, কেন, কারণ সিরিজ কম্বিনেশনে রয়েছে। তাহলে আইজি ইজ ইকুয়াল টু হবে ই ডিভাইডেড বাই 100। এখন দ্বিতীয় ক্ষেত্রে এর মধ্যে টোটাল কারেন্ট কত যাবে, আই, ধরে নিচ্ছি আই। এবারে বলবে স্যার আপনি, তোমরা বলবে স্যার আপনি আই ধরলেন কেন। দেখো আমাকে যদি এইখানে কারেন্ট বের করতে হয়, আমাকে যদি আইজি ড্যাশ বের করতে হয়, তাহলে প্যারালাল কম্বিনেশনে কারেন্ট ডিভিশনের রুল লাগবে। আইজি ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে, 1/G+1 মানে 80+1 ইন্টু মেন কারেন্ট আই, তাই না, তাহলে I/81। তো এইখানে আমার আই এর মান লাগছে, তাই জন্য আমাকে আই এর মান বের করতে হবে, তাই জন্য আমি ভাবলাম যে আগে আইটা বের করি। সবসময় ফিজিক্সের অঙ্ক যদি ব্যাক থেকে ভাবা শুরু করো তাহলে কিন্তু অঙ্কটা করতে তোমার ইজি হবে। তাহলে আই এর মান কত হবে, তো দেখতে পাচ্ছ আইজি ড্যাশ বের করার জন্য আই এর মান লাগছে, তাহলে আই এর মান যদি বের করতে পারি তাহলে কিন্তু সমস্যার সমাধান হতে পারে। এখন তুল্য রোধ কত দেখো, 20 প্লাস এর তুল্য রোধ, এখন তুল্য রোধ আর ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে 20 প্লাস
80 ইন্টু 1 বাই 80 প্লাস 1, 81। ঠিক আছে, এখন এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে সেটা বের করতে হবে, সরি কত রেজিস্ট্যান্সের মান হচ্ছে সেটা বের করতে হবে। ঠিক আছে, বের করব, পরে বের করব। তো আগে আমি কারেন্টের মান বের করে নিই। I ইজ ইকুয়াল টু হচ্ছে E ডিভাইডেড বাই 20 প্লাস 80 বাই 81। এখন IG ড্যাশ ইজ ইকুয়াল টু I বাই 81। IG ড্যাশ, আচ্ছা I বাই 81 বের করতে হবে না, তাহলে এক কাজ করি, এখানে একবারে 81 ভাগ দিয়ে দিই। হ্যাঁ, একবারে 81 গুণ করে দিই। এখানে কত হচ্ছে 81 যদি গুণ করি, তাহলে E বাই 20 ইন্টু 81 প্লাস 80। আমি যদি এখান থেকে 20 কমন নিই, 20 যদি কমন নিই তাহলে কত পড়ে থাকছে, 81 প্লাস 4। কত থাকছে তাহলে, আমাকে 100 নিয়ে আসতে হবে, তাহলে এক কাজ করি, E ডিভাইডেড বাই 20 ইন্টু 85 রয়েছে। এবার 85 কে ভেঙে আমি 5 ইন্টু 17 করছি। হ্যাঁ, 85 কে ভেঙে আমি 5 ইন্টু 17 করছি। এবারে তোমরা বলবে স্যার আপনি 5 ইন্টু 17 লিখলেন, আমরা কি করে বুঝবো 5 ইন্টু 17 লিখতে হবে? কারণ আমাকে 100 নিয়ে আসতে হবে, এই যে 100 রয়েছে 100 নিয়ে আসতে হবে। তাহলে আমি তো এখন I ড্যাশের মানই বের করছি, তাহলে এখানে মান আসছে E বাই 100 ইন্টু 17 IG ড্যাশ ইজ ইকুয়াল টু আসছে E বাই 100 ইন্টু 1 বাই 17। মিললো দেখো তো, তাহলে IG ড্যাশ ইজ ইকুয়াল টু I বাই 17, I নয় সরি, এটা ছিল IG বাই 17, প্রুফড। প্রমাণিত। এবার তোমরাই বলো অঙ্কটা সহজ ছিল না হার্ড ছিল? অঙ্কটা কিন্তু ভাষাটা যথেষ্ট কঠিন ছিল, যদি ভাষাটা পড়ে একটু অঙ্কটা ভেঙে নিতে পারো তাহলে কিন্তু অঙ্কে আর কিছু ছিল না। যাই হোক, নোট ডাউন করো। তো গ্যালভানোমিটার থেকে অ্যান্ড ভোল্টমিটার থেকে যতগুলো টাইপের অঙ্ক করানো পসিবল, বলতে অঙ্ক তো হাজার রকমের হতে পারে, এখন হাজার রকমের অঙ্ক তো ভিডিওতে করানো সম্ভব নয়, কিন্তু যতগুলো টাইপের অঙ্ক নিট জেই মেন বা উচ্চ মাধ্যমিক ফলো করে ততগুলো টাইপের অঙ্ক আমি করাবার চেষ্টা করলাম। এবারে তোমরা যত বেশি অঙ্ক করবে অঙ্কের ডেপথ তোমাদের তত বেশি বাড়বে। আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি, এবার তোমাদের তরফ থেকে তোমাদের রিভিশন করার পালা। রিভিশন করবে, অঙ্ক নতুন করবে, তবেই অঙ্ক শিখতে পারবে, তার আগে অঙ্ক কিন্তু শিখতে পারবে না। যাই হোক, এমনি করে বই থেকে পড়তে থাকো আর মডিউল থেকে অঙ্ক করতে থাকো। যদি কোনো অঙ্ক আটকায় তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অঙ্কটা টাইপ করতে পারো, আমি আমার তরফ থেকে চেষ্টা করব তোমাদের অঙ্কগুলো করিয়ে দেওয়ার।